নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক, সেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। দেখো, চিহ্ন, সংকেত ও যোজ্যতা। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বিষয়ের আজকের টপিক, তাই না? সিম্বল, ফর্মুলা অ্যান্ড ভ্যালেন্সি, এটা হচ্ছে আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিক। তো এই টপিকে আজকে যা যা আমরা জানবো, ঠিক আছে, মানে যা যা জানা তোমাদের দরকার, সেগুলো কিন্তু আজকে এই টপিকে আমরা সব জেনে যাব। ঠিক আছে? তো তাছাড়াও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন আসে, ক্লাস চলাকালীন যদি কোনো রকম মনে প্রশ্ন আসে এই টপিকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করব। ঠিক আছে? তো চলো ক্লাস শুরু করি। এবং ক্লাস শুরু করার আগে আমরা কি করি? একজন মহান ব্যক্তির উক্তি পড়ি। তো দেখি সে আজকে উক্তিটি কি আছে তোমাদের জন্য। আজকে সেই উক্তিটি কি রয়েছে? তো দেখো, তোমরা এখানে আমার স্ক্রিন শেয়ারটা আশা করছি দেখতে পাচ্ছ। তো এখানে রয়েছে লেখা, ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো, কোনো কাজ সবসময় অসম্ভব মনে হয় যতক্ষণ না তা সম্পন্ন হয়। কে বলেছেন? নেলসন ম্যান্ডেলা। এই যে ব্যক্তিটির ছবি তোমরা দেখতে পাচ্ছ পাশে, ইনি এই উক্তিটি করেছেন, নেলসন ম্যান্ডেলা এনার নাম। তো তিনি কি বলছেন? ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। কোনো কাজ সব সময় অসম্ভব মনে হয়, বলে কোনো কাজ সব সময় অসম্ভব মনে হয় যতক্ষণ না তা সম্পূর্ণ হয়। ঠিক আছে, এরপর আমরা, অর্থাৎ আহ তিনি এই উক্তিটি কেন করেছেন, নেলসন ম্যান্ডেলা এই উক্তিটি কেন করেছেন, তার পিছনে একটা গভীর অর্থ আছে। সেই গভীর অর্থটা আমরা একটু জেনে নিই। ব্যাখ্যাতে বলছে, যখন আমরা কোনো বড় বা কঠিন কাজ করতে যাই, তখন প্রথমে তা আমাদের কাছে অসম্ভব বলে মনে হয়, তাই না? একদমই তাই। যদি কোনো একটা কাজ করতে গেলাম, যেটা যে কাজটা আমরা অচেনা, অর্থাৎ করিনি এর আগে, সেই কাজটা আমাদের অসম্ভব মনে হতেই পারে। আমরা ভয় পাই, দ্বিধা করি, কিংবা মনে করি আমরা পারবো না। কিন্তু যদি আমরা ধৈর্য, সাহস ও অধ্যবসায় নিয়ে কাজটি করতে থাকি, তাহলে এক সময় সেই কাজটাই সফলভাবে সম্পূর্ণ হয়। আর তখন বুঝতে পারি কাজটি আসলে অসম্ভব নয়, আমরা শুধু চেষ্টা করিনি আগে। এটাই কিন্তু তিনি এখানে বোঝাতে চেয়েছেন। একটু ইংরেজিতে বলে দিই। At first, when we face a big challenge or difficult task, it often looks too hard or impossible to achieve. We may feel afraid, doubtful, or think that success is out of reach. But when we start working with courage, patience, and determination, step by step, the same thing that once looked impossible becomes possible and achievable. In the end, we realize that it was never truly impossible. We just needed to try. অর্থাৎ আমাদের চেষ্টা করা দরকার। এখান থেকে আমরা কি বেশিরভাগ জানতে পারলাম, যে আমাদেরকে সব জিনিসে আগে চেষ্টা করতে হবে। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদের বলি। এক সময় মানুষ ভাবতো চাঁদে যাওয়া অসম্ভব, কিন্তু বিজ্ঞানীরা তা করেছেন, তাই না? When scientists tried to go to the moon, everyone thought it was impossible, but they did it, তাই না? আরো এক্সাম্পল দিতে পারি। প্রথমে যখন তুমি সাইকেল চালানো বা গণিত শেখার চেষ্টা করো, অঙ্ক শেখার চেষ্টা করো, তখন কঠিন মনে হয়, কিন্তু একবার শেখার পর সহজ মনে হয়। এটাও একটা এক্সাম্পল। when you first try to learn a new skill like cycling or mathematics, it feels too hard, but once you master it, it feels easy. বুঝতে পারলে? তাহলে এগুলো থেকে, অর্থাৎ এই উক্তিটি থেকে আমরা কি কি জানতে পারলাম?
তিনটি জিনিস জানতে পারলাম। এক, কখনো চেষ্টা না করে হাল ছেড়ো না, নেভার গিভ আপ বিফোর ট্রাইং। 2 নম্বর, সাহস ও পরিশ্রম থাকলে কোনো কাজই অসম্ভব নয়, এভরি গ্রেট অ্যাচিভমেন্ট বিগিনস উইথ কারেজ অ্যান্ড এফোর্ট। অ্যান্ড নাম্বার 3, 3 নম্বর, অসম্ভব শব্দটি শুধু মনে থাকা ভয়, বাস্তবে কিছু নয়। ঠিক আছে, ইম্পসিবল ইজ জাস্ট এ ওয়ার্ড, ওয়ান্স উই ডু ইট, ইট বিকামস পসিবল। তাহলে আশা করছি তোমরা আমার এই যে উক্তিটি তিনি করেছেন নেলসন ম্যান্ডেলার, কেন করেছেন এবং এই উক্তিটির অর্থ কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব? এরপর আমরা আমাদের মেন টপিকে চলে যাব। আমাদের মেন টপিক কি? দেখো বোর্ডে লেখা আছে, তাই না? চিহ্ন, সংকেত ও যোজ্যতা, এটা আমাদের মেন টপিক। তো এটা বোঝার জন্য আমরা প্রথমে কি করব? আমরা প্রেজেন্টেশনের সাহায্যে বোঝার চেষ্টা করব, তারপর সিমুলেশন দেখব। কিন্তু তার আগে আমরা আমাদের কি জানতে হবে? সংজ্ঞা জানতে হবে, উদাহরণ জানতে হবে, তবে তো আমরা বুঝতে পারবো সিমুলেশনে যে জিনিসটা কি হচ্ছে। তাহলে আগে আমাদেরকে কি করতে হবে? আগে আমাদেরকে প্রেজেন্টেশনে বুঝতে হবে। দেখো লেখা রয়েছে প্রেজেন্টেশনে প্রথমেই, সিম্বলস, ফর্মুলা অ্যান্ড ভ্যালেন্সি, চিহ্ন, সংকেত ও যোজ্যতা, তাই তো? একদমই তাই। তাহলে এরপর আমরা পরের পেজে চলে যাই, কি রয়েছে দেখি। দেখো এখানে রয়েছে সিম্বল, অর্থাৎ চিহ্ন। বাংলায় বলছে চিহ্ন, ইংরেজিতে সিম্বল। এটার ডেফিনেশন, চিহ্নর সংজ্ঞা এটা। তো চিহ্ন সংজ্ঞাতে এটা কি লেখা রয়েছে, পড়ি একটু। বলছে এ সিম্বল ইজ এ শর্ট ফর্ম অফ দ্য নেম অফ অ্যান এলিমেন্ট। ইন কেমিস্ট্রি ইচ এলিমেন্ট ইজ রিপ্রেজেন্টেড বাই ওয়ান অর টু লেটার্স, কল ইটস কেমিক্যাল সিম্বল বা সিম্বল। বলছে চিহ্ন হলো কোনো মৌল এর সংক্ষিপ্ত রূপ। কোনো মৌলর সংক্ষিপ্ত রূপ হচ্ছে চিহ্ন। কোন একটা মৌল, অনেক ধরনের মৌল তোমরা জেনেছো এর আগের ক্লাসে, কি কি? হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো সব মৌল, তাই না? তাহলে এদেরকে যখন সংক্ষিপ্ত আকারে অর্থাৎ শর্ট ফর্মে লেখা হয়, সেই যে লেখাটা, সেই লেখাটাকেই বলছে সিম্বল বা চিহ্ন। বলছে রাসায়নিক ভাবে প্রতিটি মৌলকে একটি নির্দিষ্ট অক্ষর বা অক্ষরমালা, অর্থাৎ একটা অক্ষর বা দুটো অক্ষর, ইংরেজিতে যেমন ABC, এইগুলো দিয়ে, এ থেকে জেড, এই যেগুলো আমাদের লেটার গুলো আছে, এইগুলো দিয়ে যখন প্রকাশ করা হয়, মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় চিহ্ন, রাসায়নিক চিহ্ন বা সিম্বল, যেটা কেমিক্যাল সিম্বল। ঠিক আছে, এরপর আমরা কি করব? তাহলে এখানটা বুঝতে পারলাম সিম্বল জিনিসটা কি। আর একটু আমি বলে দিই যে কোনো মৌলকে যখন সংক্ষিপ্ত আকারে বা শর্ট ফর্মে, ইংরেজিতে যেটা বলে শর্ট ফর্মে, যদি সেটাকে আমরা লেখার চেষ্টা করি, তখন আমরা ABC এগুলোকে ইউজ করি, এই লেটারগুলোকে ইউজ করে তাদেরকে শর্ট ফর্মে লিখি। যেমন উদাহরণ দিয়ে একটু বলেই দিই তোমাদের, হাইড্রোজেনের H, লোহার Fe, নাইট্রোজেনের N। তো এই যে শর্ট ফর্ম, নাইট্রোজেন কত বড় একটা অক্ষর, হাইড্রোজেন কত বড় অক্ষর, তাকে শুধু H বা N দিয়ে প্রকাশ করতে পারছি। কত একটা সুবিধা, বুঝতেও পারছি যে H মানে হাইড্রোজেন, N মানে নাইট্রোজেন। তো এটাই বলছে চিহ্ন, এবং এটা চিহ্নটা একটা সুবিধাও বটে, তাই না, বা সিম্বল। পরের পেজে দেখি কি বলছে। পরের পেজে আশা করছি এক্সাম্পল থাকবে। দেখো কত কটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এখানে ছটা এক্সাম্পল আছে। ছটা এক্সাম্পল কি কি? ছটা এক্সাম্পল প্রথমেই রয়েছে, দেখো Fe। Fe মানে কি? কোন কোন মৌল এটা? Fe বলতে এখানে এটা হচ্ছে, লেখো নিচে লেখা আছে ছোট করে, আয়রন, লোহা। তাহলে লোহার সংকেত, সরি সংকেত বলছি, চিহ্ন কি? লোহার চিহ্ন হচ্ছে তাহলে Fe। বুঝতে পারছো? এবং কেন Fe? এটাও একটা মনে প্রশ্ন আসতে পারে তোমাদের, যে লোহার তো আয়রন, তাহলে আই নয় কেন, আর নয় কেন, এরকম মনে প্রশ্ন আসতে পারে। যেমন নাইট্রোজেনের N হচ্ছে প্রথম লেটার, হাইড্রোজেনের H হচ্ছে, তাহলে আয়রনের আই নয় কেন? কারণ
এই যে লোহার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, সেখান থেকেই বানানটা হচ্ছে FERRM। আমি একটু বোর্ডে লিখে দিই, দেখো ফেরাম বানানটা একটু বোর্ডে লিখে দিই, তোমরা দেখো। FERRUM। তো এখানে কোনটা নেওয়া হয়েছে? এই দুটোকে নেওয়া হয়েছে, লোহার আয়রনের এই দুটোকে। ঠিক আছে, FE, FE, বুঝতে পেরেছো? FE, তো এটাকে নেওয়া হয়েছে। তাই বলছে এখানে লোহার যে সংকেত, সেটা সেটা কি? লোহার সংকেত এখানে হচ্ছে FE। আশা করছি বুঝতে পারলে। আবার প্রেজেন্টেশনটাতে চলে যায়। দেখো তারপরে কি রয়েছে, তারপরে ছবিটাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ CA। সিএ, সিএ দিয়ে কি হয়? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের CA ফার্স্ট লেটার দুটোকে নেওয়া হয়েছে। এবার তোমার বলবে দুটো লেটার কেন নেওয়া হলো, সেটাও একটু বাদেই তোমাদের বলবো। তো আগে দেখো এখানে সিএ, সিএ একটা মৌল। ঠিক আছে, তারপরে কি এনএ, এগুলো সব সব কিন্তু চিহ্ন। এনএ মানে কি? এনএ মানে হচ্ছে সোডিয়াম। তাহলে এনএ এটা কি? তাহলে সোডিয়ামের SO হলো না কেন, বা এস হলো না কেন? এটাও লোহার মতো, আয়রনের মতো ব্যাপার। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাইট্রিয়াম। নাইট্রিয়াম থেকে এসেছে Na। বুঝতে পেরেছো? নাইট্রিয়াম থেকে এসেছে Na। বুঝতে পারলে? আবার কি 4 নম্বর দেখো, 4 নম্বরে রয়েছে সি, শুধুমাত্র সি। সি মানে হচ্ছে কার্বন। তাহলে কার্বন শব্দের প্রথম অক্ষর হচ্ছে সি, তাই এখানে সি লেখা হয়েছে। তাহলে কার্বনের চিহ্ন কি? সি। সব এগুলো চিহ্নগুলো মনে রাখার চেষ্টা করো, ছটা অন্তত মনে রাখার চেষ্টা করো এখন। লোহার FE, ক্যালসিয়ামের CA, সোডিয়ামের Na, কার্বনের সি। আর এটা তো তোমরা সবাই জানো, O2 বা O2 নয়, ও মানে কি? অক্সিজেন, ও। এবং এইচ, এইচ মানে কি? দেখো নিচে লেখা আছে হাইড্রোজেন। তাহলে ছটা মনে থাকবে তো, এই ছটা উদাহরণ। এগুলো সব কিন্তু মৌলগুলোর কি? মৌলগুলোর চিহ্ন, সিম্বল। দেখি এরপর পরেরটাতে যায়। পরের পেজে যায়। ইয়েস। দেখো এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে রুলস ফর রাইটিং সিম্বল। আমরা কিভাবে আমরা কিভাবে চিহ্ন লিখব। চিহ্ন লেখার 3টে নিয়ম রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। প্রথমেই রয়েছে দ্য ফার্স্ট লেটার ইজ অলওয়েজ ক্যাপিটাল। অর্থাৎ প্রথম অক্ষর সবচেয়ে বড় হরফে হবে, ক্যাপিটাল লেটারে হবে, বড় হাতে লিখতে হয়। দেখলে সব, যেমন হাইড্রোজেনের যদি এইচ লিখি তাহলে এইচটা বড় হাতের, আবার ক্যালসিয়ামের যদি CA লিখি তাহলে কি লিখতে হবে? সিটা বড় হাতের, এটা ছোট হাতের। এইভাবে কিন্তু লিখতে হবে। তারপর দেখো, তারপরে রয়েছে ইফ দেয়ার আর টু লেটার্স, দ্য সেকেন্ড ওয়ান ইজ স্মল। যেখানে দুটো লেটার থাকবে, যেমন বোর্ডে লেখা আছে দেখো ফেরাম, যেটা হচ্ছে কি না, আয়রনের ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন অর্থ এটা। তো সেখানে FE, আয়রনের কি? FE সিম্বল। তো এই কারণে FE যেটা, সেখানে দেখো এফটা বড় হাতের, ইটা ছোট হাতের। তা যেখানে বলছে ইফ দেয়ার আর টু লেটার্স দ্য সেকেন্ড ওয়ান ইজ স্মল, অর্থাৎ যেখানে দুটো লেটার থাকবে সেখানে প্রথমটা বড় হাতের এবং দ্বিতীয়টা ছোট হাতের হবে। বুঝতে পেরেছো? 3 নম্বর রুলস কি বলছে? ইফ টু এলিমেন্টস হ্যাভ দ্য সেম ফার্স্ট লেটার,
এ সেকেন্ড লেটার ইজ অ্যাডেড। অর্থাৎ কি, একাধিক মৌলের নামের প্রথম অক্ষর একই হলে দ্বিতীয় অক্ষর যোগ করা হয়। যেমন এক্সাম্পলে তোমাদেরকে দেখাই, তোমাদেরকে যেটা বললাম, দেখো এখানে, দেখো এখানে কি রয়েছে, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কি, ক্যালসিয়ামের সি এ, এবং এখানে দেখো কার্বন, কার্বনের শুধু সি। তো দেখো দুটোই কিন্তু কি দিয়ে, সি দিয়ে শুরু। তাহলে ধরো যদি ক্যালসিয়ামেরও সি রাখতো শুধু, এবং কার্বনেরও শুধু সি রাখতো, যেটা রেখেছে কার্বনের, তাহলে কি হতো, তাহলে বুঝতে পারতাম না এখানে কোন মৌলটার কথা বলছে, কার্বনের কথা বলছে না ক্যালসিয়ামের কথা বলছে। তাই যখন একই দুটো মৌলের প্রথম অক্ষর একই রকম হয়ে যায়, তখন অন্য কোনো একটি মৌলের কি করে, দুটো অক্ষর বা দুটো লেটার অ্যাড করা হয়। যেমন ক্যালসিয়ামের কি, সি এ যোগ করেছে, আর কার্বনের শুধু সি, অর্থাৎ কার্বনের সি এবং ক্যালসিয়ামের সি এ। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পারছো। এইটা ছিল রুলস ফর রাইটিং সিম্বলস। ঠিক আছে, চিহ্ন লেখার নিয়ম। এরপর আমরা পরেরটাতে চলে যাই। পরেরটাতে বলছে ফর্মুলা, অর্থাৎ সংকেত। সংকেতের ব্যাপারে কি বলছে একটু পড়ে নি। বলছে এ কেমিক্যাল ফর্মুলা রিপ্রেজেন্টস এ কম্পাউন্ড ইউজিং সিম্বলস এন্ড নাম্বারস ইট শোজ। অর্থাৎ রাসায়নিক সংকেত হলো কোনো যৌগের গঠন বোঝানোর জন্য ব্যবহার করা চিহ্নের সমষ্টি। অর্থাৎ যেখানে কোন একটা যৌগ, এতক্ষণ মৌলের কথা বলছিলাম, এবার যৌগ। যৌগ মানে কি, যার ভেতরে দুটো তিনটে জিনিস পদার্থ মিশে থাকে। যেমন ধরো জল, জলের ভেতরে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। তো সেখানে সেক্ষেত্রে কি হবে, কটা হাইড্রোজেন আছে এবং কটা অক্সিজেন আছে, এটা কার সাহায্যে বুঝতে পারবো, এটা বুঝতে পারবো ফর্মুলার সাহায্যে, অর্থাৎ সংকেতের সাহায্যে। ঠিক আছে, চলো আরো পরে দেখবো, আরো বুঝতে পারবে। বলছে ইট শোস, এটি দেখায় হুইচ এলিমেন্টস আর প্রেজেন্ট, কোন কোন মৌল আছে, কোন কোন মৌল সেখানে রয়েছে সেটা দেখায়। ইন হোয়াট রেশিও দে আর কম্বাইন্ড, অর্থাৎ এবং কত অনুপাতে আছে। যেমন বললাম জলে H2O, তাহলে হাইড্রোজেন H2, অর্থাৎ হাইড্রোজেন দুটো আছে, এবং ও মানে অক্সিজেন একটা আছে। তাহলে এই যে হাইড্রোজেন H2O, সেখানে হাইড্রোজেন একটা এবং অক্সিজেন দুটো। ঠিক আছে, সেই যে বুঝতে পারছি কার সাহায্যে, সংকেতের সাহায্যে, ফর্মুলার সাহায্যে। ঠিক আছে, কেমিক্যাল ফর্মুলা যেটাকে বলছে, তাহলে বুঝতে পারলাম। এরপরে কি দেখবো, এরপর আমরা, দেখো এখানে চারটে আমি ফর্মুলা বা সংকেত দিয়েছি। কি কি, প্রথমে রয়েছে দেখো দুটো এইচ, প্রথমের ছবিটাতে আছে দুটো এইচ এবং দুটো ও, দুটো এইচ এবং দুটো ও, অর্থাৎ H2O2, H2O নয়। দেখো নিচেও লেখা রয়েছে H2O2, এইটারও একটা নাম আছে, এই যৌগটার কি নাম, হাইড্রোজেন পার অক্সাইড। এইটার নাম হচ্ছে, তাহলে এই যে ফর্মুলাটা আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে, সেটার নাম হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, H2O2। তাহলে এখানে হাইড্রোজেন দুটো, অক্সিজেন দুটো, কার সাহায্যে বুঝতে পারছি, সংকেতের সাহায্যে, ফর্মুলার সাহায্যে। দ্বিতীয়তে চলে আসি, এখানে দেখো এন আছে একটা এবং এইচ আছে তিনটে, তাহলে কি হলো, NH3। NH3 কার নাম, যেটাকে আমরা চিনি অ্যামোনিয়া বলে। অ্যামোনিয়া, যেখানে নাইট্রোজেন একটা এবং হাইড্রোজেন তিনটে। আবার এখানে দেখো কি আছে, ও, মাঝে সি, আবার ও, অর্থাৎ CO2, যেখানে কার্বন একটা এবং অক্সিজেন দুটো, CO2, কার্বন ডাই অক্সাইড। আবার এখানে দেখো, এখানে লেখাটা ওঠেনি, যাই হোক আমি বলে দিচ্ছি, লালটা হচ্ছে অক্সিজেন এবং সাদা দুটো হচ্ছে হাইড্রোজেন। তাহলে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন, কি হলো, H2O। তার মানে কি সেটা জল, H2O, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। তাহলে এই যে বুঝতে পারছি কটা হাইড্রোজেন আছে, কটা অক্সিজেন আছে, কটা কার্বন আছে, কটা নাইট্রোজেন আছে, বুঝতে পারছি কার সাহায্যে, এটাকেই বলবো যে সংকেত, ফর্মুলা। বুঝতে পারলে? এরপর আমরা চলে আসি ইসে, আমরা চলে আসবো
ভ্যালেন্সি। ভ্যালেন্সি বলতে ভ্যালেন্সি বলতে এখানে কি বোঝানো হয়েছে? যোজ্যতা। ভ্যালেন্সি বলতে এখানে বোঝানো হয়েছে যোজ্যতা। কি বলছে একটু পড়ি নাকি? বলছে ভ্যালেন্সি ইজ দ্য কম্বাইনিং ক্যাপাসিটি অফ এন এলিমেন্ট। ইট টেলস আস হাউ মেনি অ্যাটমস অফ আদার এলিমেন্টস ইট ক্যান কম্বাইন উইথ। অর্থাৎ যোজ্যতা হলো কোনো মৌলের অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা। অর্থাৎ একটি মৌল কতটি পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তা তার যোজ্যতা বলে। অর্থাৎ আমি তোমাদের সহজ ভাষায় বলি যে কোন একটা মৌলের ভেতরে ওর ক্ষমতা কতটা অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার। যেমন হাইড্রোজেন যুক্ত হচ্ছে জলের সাথে, দুটো হাইড্রোজেন যুক্ত হচ্ছে অক্সিজেনের সাথে, তাহলে কি ক্ষমতাটা দেখতে হবে, তাই না? যে আমি দেখলাম যে হাইড্রোজেনের ক্ষমতা কম, অক্সিজেনের ক্ষমতা বেশি, তাহলে কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হতে পারবে না এবং জলও গঠন করতে পারবে না। এইচ টু ও, হাইড্রোজেন এবং জল, সরি হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হতে পারবে না, তাহলে জলও গঠন হবে না। তাই এখানে বলছে কি না, বলি দেখো, এখানে এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। ওয়াটার, ওয়াটারে যেমন কি এইচ টু ও। তার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই যে এখানে যোজ্যতা মুখস্থ করতে হয়, কার কত যোজ্যতা, কার কত ক্ষমতা। যেমন আমি চার পাঁচটা বলে দিচ্ছি দেখো। যেমন এখানে যেগুলো রয়েছে, হাইড্রোজেন এইচ, এর যোজ্যতা হচ্ছে এক, এর যোজ্যতা এক। অক্সিজেন, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে দুই। নাইট্রোজেনের হচ্ছে তিন। কার্বনের হচ্ছে চার। বুঝতে পারলে? হাইড্রোজেনের এক, অক্সিজেনের দুই, নাইট্রোজেনের তিন, কার্বনের চার। তাহলে এবার দেখো, বলছে এখানে হাইড্রোজেন, এটা জল, জল এইচ টু ও। তাহলে জলে হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেনের যোজ্যতা কত? এক। আর অক্সিজেনের যোজ্যতা কত? দুই। তাহলে হাইড্রোজেন এক, অর্থাৎ হাইড্রোজেন কমজোরি। আর আর অক্সিজেন কি? দুই, তাহলে ও বেশি শক্তিশালী। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে মিশতে পারবে? পারবে না। একসাথে যোগ হতে পারবে? পারবে না। তাই এখানে কি করা হয়েছে, একের সাথে দুই, অর্থাৎ দুটো হাইড্রোজেন দেওয়া হয়েছে, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে কি হলো, দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম, তাহলে এই অর্থাৎ হাইড্রোজেনের এখানে যোজ্যতা কত হয়ে গেল? দুই হয়ে গেল, ক্ষমতা দুই হয়ে গেল। এবং ওয়েট তো এমনিতেই দুই, যোজ্যতা। তাই এরা কিন্তু দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিশে জল তৈরি করেছে। বুঝতে পারছো? আবার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। সি এর কত বলো তো? সি এর কত বললাম? সি এর যোজ্যতা হচ্ছে চার, দেখো লেখাই আছে এখানে, সি ইজ ইকুয়াল টু ফোর। সি এর কার্বনের যোজ্যতা হচ্ছে চার। আর অক্সিজেনের কত? দুই ছিল। তাহলে কার্বন শক্তিশালী, এখানে অক্সিজেন দুর্বল। তাহলে অক্সিজেন আর কার্বন মিশবে না। তাহলে কি করে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? তখন কি করলো, দুটো অক্সিজেন যোগ করে দিল। দুটো অক্সিজেন মানেই কত? দুই দুই চার। অক্সিজেনের যোজ্যতা দুই, তার সাথে আরো একটা অক্সিজেন মানে আরো দুই, চার। দিয়ে কি তৈরি হলো? CO2। তাহলে এর অক্সিজেনের তখন চার, কার্বনেরও চার। ঠিক আছে? এইভাবে কিন্তু মৌলগুলো, সরি যৌগগুলো গঠন করা হয়। এরপর তোমাদের আমি কি করব, একটা সিমুলেশন দেখাবো। দেখো, এই দেখো, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ এখানে আমি যত কটা মৌল রয়েছে তত কটা মৌলকে আমি গঠন করব। মৌল সরি যৌগ রয়েছে যত কটা, যৌগ মৌল দুটোই আছে দেখো। এইচ টু ও, যেমন এটা যৌগ। এইচ টু ও অর্থাৎ জল, আমি জল গঠন করব প্রথমে। তার জন্য কি লাগবে? দুটো এইচ লাগবে। এই একটা এইচ নিলাম, তার সঙ্গে আরো একটা এইচ নিলাম, যোগ হলো। ঠিক আছে, দিয়ে কি করব, একটা ও যোগ করলাম। এই একটা, এই একটা, দেখো কি কি হয়েছে তৈরি, H2O। এই যে তৈরি হয়ে গিয়ে টিক চিহ্ন চলে এসছে, H2O তৈরি করলাম, জল তৈরি করলাম। এবং এটাকে তোমরা 3D সাহায্যেও দেখতে পারো। দেখো 3D সাহায্যে এরকম দেখায় অনেকটা জলকে। এটা হচ্ছে জলের একটা গ্রাফ, এইচডি আকারে এইভাবে দেখতে পারবে। এরপর আমরা কিসে আসবো, O2। O2 মানে কি? তাহলে আমাকে দুটো দুটো অক্সিজেন চাই, এই একটা
এই একটা, দেখো টিক চিহ্ন দিয়ে দিয়েছে। ও, O2 অক্সিজেন, মলিকিউলার, সরি মলিকুলার অক্সিজেন। বুঝে গেলাম। এটাও 3D সাহায্যে দেখতে পারো, এরকম দেখায়। আবার কি, তারপরে রয়েছে H2, তাহলে কি দুটো হাইড্রোজেন দরকার। দুটো হাইড্রোজেন দেখি যোগ করি, এই একটা, এই একটা, দেখো H2 হয়ে গেছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে গেছে। তারপরে কি রয়েছে, CO2, অর্থাৎ দেখি একটা সি আর দুটো ও আছে, তাই না? তাহলে সি এর এই ধারে একটা ও দিতে হবে এবং সি এর এই ধারে একটা ও দিতে হবে, দেখো CO2 তৈরি হয়ে গেছে, কার্বন ডাই অক্সাইড। বুঝতে পেরেছ? এইভাবে কিন্তু আমরা যৌগগুলো কি হয়, উৎপন্ন হয়, তৈরি করা হয়। আর কি রয়েছে, N2 রয়েছে, তাই তো, নাইট্রোজেন, তাহলে দুটো দুটো এন দিয়ে দিলেই হয়ে যাবে। দেখো দুটো নাইট্রোজেন, এভাবে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করা গেল। এটাও 3D আকারে এইভাবে দেখতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারলে। এরপর আমরা কি করব, এরপর আমরা, তা এই সিমুলেশনটা বুঝতে পারলে তো? আশা করছি বুঝতে পারলে সিমুলেশনটা। ঠিক আছে, যে কিভাবে আমরা তোমার আম, মৌল যৌগগুলো, মৌলগুলো কিভাবে আমরা তৈরি করতে পারছি। ঠিক আছে, একটার সাথে একটা কিভাবে যোগ হচ্ছে এবং কেন যোগ হচ্ছে, ঠিক আছে, কার যোজ্যতা কত। ঠিক আছে, এগুলো সব তোমরা আশা করছি এই ক্লাসের মধ্যে বুঝতে পারলে। সংকেত কি, চিহ্ন কি, যোজ্যতা কি, এবার কার কত যোজ্যতা আছে এগুলো বুঝতে পারলে। এগুলো বেশি ভালো করে মনে রাখতে হবে, কারণ হায়ার ক্লাসে গিয়ে এগুলো খুবই দরকার। উঁচু ক্লাসে গিয়ে তোমাদের খুবই দরকার পড়বে, এগুলো পড়বেই পড়বে। ক্লাস 10 গিয়ে তোমাদের দরকার পড়বে এইগুলো। ঠিক আছে, যোজ্যতা। বেশ, এরপর কি করব, এরপর আমরা একটা ওয়ার্ড ওয়াল করে নেব। দেখি, ওয়ার্ড ওয়াল করি একটা, দেখি তোমরা কেমন শিখতে পারলে আজকের ক্লাসে, তাহলে বুঝতে পারবো আমি এই বিষয়টা কতটা জানতে পারলো তোমরা। দেখো লেখা রয়েছে ওপরে, সিম্বলস, ফর্মুলা অ্যান্ড ব্যালেন্স। স্টার্ট করি। বলছে, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ অক্সিজেন? অক্সিজেনের রাসায়নিক চিহ্ন কি? OX না ও? বলো তো কোনটা। ও, তাই না? একদমই তাই। তারপরে প্রশ্ন দেখি, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ আয়রন? লোহার রাসায়নিক চিহ্ন কি? বোর্ডে দেখো এখনো লেখা আছে, তাই না? কি, FE, IN নয়, FE। নেক্সট কোয়েশ্চেন দেখি, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট এ কম্পাউন্ড? নিচের কোনটি একটি যৌগ বোঝায়? যৌগ মানে কি, যার ভিতরে দুই বা তার বেশি মৌল থাকবে। যেমন কি, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে এটা জল তৈরি করেছে, তাহলে এটাই একটা যৌগ। অক্সিজেন নিশ্চয়ই নয়, অক্সিজেন একাই আছে, তাহলে এটা মৌল, H2O। একদম ঠিক। তারপর বলছে, ইন ওয়াটার হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস আর রিপ্রেজেন্ট? জলে H2O কয়টি, জলে হাইড্রোজেন পরমাণু আছে কয়টি? একটা না দুটো? ভালো করে লক্ষ্য করো, এখানে লেখা আছে H2O, তাহলে হাইড্রোজেন কটা আছে? দুটো, তাই না? তাহলে এখানে হাইড্রোজেন দুটো আছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ হাইড্রোজেন? হাইড্রোজেনের যোজ্যতা কত? এটা তোমরা বলো দেখি একটু মনে করে, যে হাইড্রোজেনের যোজ্যতা কত বলেছিলাম। দেখি, দুই না এক? হাইড্রোজেনের যোজ্যতা কত বলেছিলাম? হাইড্রোজেনের যোজ্যতা বলেছিলাম এক। একদম ঠিক। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ অক্সিজেন? অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের বলো, হাইড্রোজেনের হলো, এরপর অক্সিজেনের যোজ্যতা কত বলেছিলাম? অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। ভেরি গুড। তারপরে প্রশ্ন দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচ? অর্থাৎ নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? নাইট্রোজেন যার চিহ্ন হচ্ছে N, না হাইড্রোজেন যার চিহ্ন হচ্ছে HY? তাহলে কোনটা হবে? নাইট্রোজেন, নাইট্রোজেনের N,
হাইড্রোজেনের এইচ, তাই না, HY নট, তাহলে এটা হবে নাইট্রোজেন। একদম ঠিক। দেখো আমাদের গেম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কি করব, উত্তরগুলো একটু দেখে নিই। ঠিক আছে, একেরটা ঠিক, দুয়েরটা ঠিক, তিনেরটা ঠিক, চারেরটা ঠিক, পাঁচেরটা ঠিক, ছয়েরটাও ঠিক। তো আশা করছি তোমরা এই ক্লাসটা বুঝতে পারলে, চিহ্ন সংকেত ও যোজ্যতা কি, জিনিসগুলো কি, তোমাদের একটা ধারণা তৈরি হলো। এর পরেও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাকে তোমরা জানাবে। ঠিক আছে, তাহলে আমি পরের ক্লাসে হলো ডিসকাস আমি তোমাদের করবো, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করে দেবো। ঠিক আছে, তো চলো, আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।